আজকের আলোচনা একটা দারুণ সাড়া জাগানো বই নিয়ে, ইকিগাই, দীর্ঘ ও সুখী জীবনের জাপানি রহস্য। লেখকরা তো একবারে জাপানের ওকিনাওয়া দ্বীপে চলে গিয়েছিলেন সেখানকার মানুষের দীর্ঘ আর সুখী জীবনের রহস্য খুঁজতে। হ্যাঁ, ঠিকই বলেছেন। ওকিনাওয়াকে তো বিশ্বের অন্যতম ব্লু জোন বলা হয়, মানে যেখানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যাটা অসাধারণ রকমের বেশি। আর এই পুরো অনুসন্ধানের কেন্দ্রে আছে ওই ইকিগাই ধারণাটা। ইকিগাই শব্দটা শুনলেই কেমন একটা অন্যরকম লাগে। এর মানেটা ঠিক কি? সহজ করে বললে ইকিগাই মানে হল বেঁচে থাকার কারণ, মানে যা আপনাকে প্রতিদিন সকালে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে যোগায়, একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া আর কি। বাহ, খুব সুন্দর ধারণা তো। আমাদের আজকের লক্ষ্যও সেটাই। এই জাপানি দর্শন আর এর থেকে আমরা কি শিখতে পারি, মানে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি, সেটা একটু সহজ করে তুলে ধরা। শুধু লম্বা জীবন নয়, অর্থপূর্ণ জীবনের জন্য কি দরকার সেটাই দেখব। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। অবশ্যই। ইকিগাই কিন্তু কোনো একটা জিনিস নয়, এটা আসলে ৪টে জিনিসের সংযোগস্থল। মানে ধরুন ৪টে বৃত্ত যদি এক জায়গায় মেশে। আচ্ছা, কি সেই ৪টে জিনিস? প্রথমটা হলো আপনি যা করতে ভালোবাসেন। দ্বিতীয়টা, আপনি যে কাজে দক্ষ বা যা ভালো পারেন। তৃতীয়, পৃথিবীর যা প্রয়োজন, মানে সমাজের জন্য যা দরকারি। আর চতুর্থ হলো এমন কিছু যার জন্য আপনি উপার্জন করতে পারেন, মানে আর্থিক দিকটা। তার মানে ভালোবাসা, দক্ষতা, প্রয়োজন আর উপার্জন, এই ৪টের একটা ব্যালেন্স খুঁজে পাওয়া। একদম। এই চারটে যখন একসঙ্গে মেলে তখনই নিজের ইকিগাই খুঁজে পাওয়া যায়। তবে এটা কিন্তু একদিনে হয় না। এটা একটা জার্নি, একটা নিরন্তর খোঁজ। বেশ ইন্টারেস্টিং। বইটাতে তো ওকিনাওয়ার একটা বিশেষ গ্রামের কথা বলা আছে, ওগিমি গ্রাম। সেখানে নাকি শতবর্ষী মানুষের হার খুব বেশি। হ্যাঁ, ওগিমির ব্যাপারটা সত্যি অবাক করার মতো। এদের দীর্ঘ আর সুস্থ জীবনের পেছনে শুধু জিন নয়, জীবনযাত্রা আর সামাজিক পরিবেশের বিরাট ভূমিকা আছে। যেমন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ওদের সামাজিক বন্ধন। স্থানীয় ভাষায় বলে মোয়াই। এটা কিন্তু সাধারণ বন্ধুত্ব নয়। মোয়াই, সেটা কি রকম? মোয়াই হলো ছোটবেলা থেকে তৈরি হওয়া বন্ধুদের একটা দল, যারা সারা জীবন একে অপরের সুখে দুঃখে পাশে থাকে। শুধু মানসিক বা সামাজিক নয়, দরকার পড়লে আর্থিক সাহায্য করে। আজকের দিনে এই জিনিসটা, মানে এই গভীর সম্পর্কটা সত্যি বিরল। এটা একটা বিরাট মানসিক সাপোর্টের মতো কাজ করে। সত্যি, আজকের এই বিচ্ছিন্নতার যুগে এই মোয়াইয়ের ধারণাটা খুব জরুরি মনে হচ্ছে। আচ্ছা, আর খাদ্যাভ্যাস? জাপানি খাবার তো এমনিতেই স্বাস্থ্যকর বলে পরিচিত। ওকিনাওয়ার কি বিশেষ কিছু আছে? হ্যাঁ, ওদের একটা খুব বিখ্যাত নীতি আছে, হারা হাচিবু। হারা হাচিবু? মানে হলো পেট ৮০% ভরে গেলেই খাওয়া থামিয়ে দেওয়া। এটা কিন্তু শুধু কম খাওয়া নয়, এটা হলো মন দিয়ে খাওয়া, নিজের শরীরকে বোঝা, মানে অতিরিক্ত খাবার চাপ না দেওয়া আর কি। ইন্টারেস্টিং। আর কি ধরনের খাবার খান তারা? তাদের খাবারে প্রচুর রঙিন শাকসবজি, ফল থাকে। টোফু, মিষ্টি আলু, নানা রকম সামুদ্রিক মাছ, এগুলো খুব খায়। প্রক্রিয়াজাত খাবার প্রায় থাকেই না। আর গ্রিন টি তো রোজকার সঙ্গী। আর একটা জিনিস, ওরা খুব ছোট ছোট পাত্রে খাবার পরিবেশন করে। ও, তার মানে পরিমিত খাওয়াটা সহজ হয়। একদম। কি খাচ্ছেন সেটার পাশাপাশি কিভাবে খাচ্ছেন, কতটা খাচ্ছেন, সেটাও খুব জরুরি। আচ্ছা, আর শারীরিক সক্রিয়তা, মানে জিমে গিয়ে ব্যায়াম করা বা ওরকম কিছু? না না, একেবারেই না। ভারী ব্যায়াম নয়, ওদের অ্যাক্টিভিটিটা দৈনন্দিন জীবনের অংশ। যেমন ধরুন বাগানে কাজ করা, একটু হাঁটা চলা, প্রতিবেশীর বাড়ি যাওয়া, ঘরের সাধারণ কাজকর্ম, এগুলোই ওদের সক্রিয় রাখে। তার মানে আলাদা করে ব্যায়ামের জন্য সময় বের করার চাপ নেই? ঠিক তাই। আর এখানে ফ্লো বা প্রবাহের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। মানে কোনো একটা পছন্দের কাজে এমনভাবে ডুবে যাওয়া যে সময়ের খেয়াল থাকে না। ফ্লো মানে মন দিয়ে কোনো কাজ করা। হ্যাঁ, সেটা বাগান করা হতে পারে বা কোনো হাতের কাজ, বন্ধুদের সাথে গল্প করাও হতে পারে। এই যে কোনো কাজে পুরোপুরি মগ্ন হয়ে যাওয়া, এটা মানসিক চাপ কমায়, মনকে সতেজ রাখে, আনন্দ দেয়। বুঝলাম। জীবনের এই ছোট ছোট সাধারণ কাজগুলোর মধ্যেই আনন্দ খুঁজে নেওয়া। আচ্ছা, এখানেই কি ওই জাপানি দর্শন যেমন ওয়াবিসাবি এগুলো চলে আসে? একদম ঠিক ধরেছেন। ওয়াবিসাবি হলো মানে অপূর্ণতার মধ্যেই সৌন্দর্য দেখা। সবকিছু নিখুঁত হতে হবে,
এই ধারণা থেকে মুক্তি। ধরুন একটা হাতে গড়া মাটির পাত্রের এবড়োখেবড়ো ভাব বা বাগানের একটু আগোছালো বৃদ্ধি, এর মধ্যেও একটা শান্ত স্নিগ্ধ সৌন্দর্য আছে। মানে পারফেকশনিজমের উল্টোটা। অনেকটা তাই, জীবনকে সহজভাবে তার অসম্পূর্ণতা নিয়েই গ্রহণ করতে শেখায়। আরেকটা দারুণ দর্শন হল ইচিগো ইচিয়ে। ইচিগো ইচিয়ে এটা কি? এর মানে হল প্রতিটি মুহূর্ত, প্রতিটি সাক্ষাৎ জীবনে একবারই আসে, সেটার ফিরে আসবে না। তাই প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা অভিজ্ঞতাকে অমূল্য মনে করা উচিত, মনোযোগ দেওয়া উচিত। বাহ, খুব গভীর কথা। হ্যাঁ, এটা আমাদের বর্তমানে বাঁচতে শেখায়। অতীতের দুঃখ বা ভবিষ্যতের চিন্তা থেকে বর্তমানে ফেরা। এই দর্শনগুলো কিন্তু মানসিক শক্তি বাড়াতেও খুব সাহায্য করে। জীবনের চ্যালেঞ্জগুলো এলে ভেঙে না পড়ে সেগুলোকে সহজভাবে নেওয়ার ক্ষমতা দেয়। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, মূল কথাগুলো দাঁড়াচ্ছে: ১. নিজের ইকিগাই বা জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজে বের করার চেষ্টা করা। ২. পরিমিত এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং মন দিয়ে খাওয়া, মানে ওই হারা হাচিবু। ৩. জিমে গিয়ে নয়, বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মাধ্যমে সক্রিয় থাকা। ৪. মোয়ায়ের মতো গভীর সামাজিক সম্পর্ক তৈরি করা, সেগুলোকে যত্ন করা। আর ৫. ওয়াবিসাবি বা ইচিগো ইচি এর মতো দর্শন কাজে লাগিয়ে অপূর্ণতাকে মেনে নেওয়া আর বর্তমান মুহূর্তটাকে গুরুত্ব দেওয়া। একদম, একেবারে সঠিক সারসংক্ষেপ। আর এই শিক্ষাগুলো কিন্তু শুধু বেশি দিন বাঁচার ফর্মুলা নয়, এগুলো আসলে একটা শান্ত, সুখী আর অর্থপূর্ণ জীবন কাটানোর উপায়। যারা জীবনে হয়তো একটু দিশা খুঁজছেন বা আরেকটু ভারসাম্য, মানসিক শান্তি চাইছেন, তাদের জন্য এই ওকিনামা জীবন দর্শন কিন্তু খুব কাজের হতে পারে। ঠিক, মানে জীবনের বছরগুলোতে শুধু সংখ্যা যোগ করা নয়, জীবন যোগ করা। একদম, বছরগুলোতে জীবন যোগ করা। আলোচনা প্রায় শেষের দিকে, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন বা ভাবনা সবার জন্য রেখে যাই। আচ্ছা, যদি আমরা প্রতিদিন একটু সচেতনভাবে চেষ্টা করি কোনো একটা কাজে ফ্লো অনুভব করার, হুক না সেটা খুব সামান্য কিছু, যেমন মন দিয়ে গান শোনা বা নিজের কোনো শখের পেছনে একটু সময় দেওয়া, অথবা যদি কাছের কোনো একটা সম্পর্ককে একটু বেশি যত্ন নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের রোজকার জীবনে আমাদের ভালো থাকায় কীরকম বদল আসতে পারে, এটা বোধহয় একটু ভেবে দেখার মতো, তাই না?